৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়নি বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। জানাবো কলকাতায় আওয়ামী লীগের অফিসের গুঞ্জন ভৌতিক বলে মন্তব্য শীর্ষ নেতাদের। এবং সর্বশেষ জানাবো দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে, নজর রাখছে সরকার, বললেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়নি বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আগস্টের আন্দোলন এবং গত ১৬ বছরে স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছেন, তারা সবাই জাতীয় বীর। তিনি বলেন, শুধু ২৪শে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৩৬ দিনেই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ১৬ বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত গুম, বিচার বহির্ভূত হত্যা, পুলিশি নির্যাতন সহ নানা প্রতিহিংসামূলক হামলায় ৭,১৮৮ জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে ৭০৯ জন গুমের শিকার, তার মধ্যে অনেকে এখনো ফিরে আসেননি। তারা আমার মতো সৌভাগ্যবান নয়। ২,৬৯৩ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার, জুলাই আন্দোলনে ১৪০০-এর বেশি হত্যা, ২০,০০০-এর বেশি মানুষ গুরুতর আহত এবং ৫ শতাধিক ব্যক্তি দুই চোখের দৃষ্টি হারিয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা এখনও সঠিক তালিকা প্রণয়ন করতে পারেননি। হাসপাতালের রেজিস্টার গায়েব, গণকবরের সন্ধান অজানা, তবুও উদ্যোগ নিতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য রাষ্ট্রীয়, সামাজিক ও দলীয়ভাবে আমাদের করণীয় রয়েছে এবং তা আমরা পালন করব ইনশাআল্লাহ। মানসিক ও দৃষ্টিভঙ্গি সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করলেই হবে না, যারা রাষ্ট্র চালাবেন এবং যারা নাগরিক উভয়ের মানসিক পরিবর্তন জরুরি। শুধু সরকারের কাছ থেকে সব আশা না করে জনগণকেও দেশের জন্য কি করা যায় তা ভাবতে হবে। তিনি বলেন, স্বাধীনতার যুদ্ধ, শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং ২০২৪ সালে আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে মানবিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। যারা আজ অন্ধত্ব বরণ করেছেন বা অঙ্গ হারিয়েছেন, তাদের সন্তানরা যেন কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র দেখতে পায়, সেটাই আমাদের লক্ষ্য। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসনের পুনর্জন্ম না হয়, সেজন্য রাজনৈতিক, সামাজিক ও মানসিক সংস্কার অব্যাহত রাখতে হবে। সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে না পারা আনিসা আর পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তবে অপর পত্রে ৬৬ নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে আনিসা। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির কথা জানান। আনিসার পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোনো সিদ্ধান্ত নেই। আমরা বিদ্যমান নীতিতে চলি, বিদ্যমান নীতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এখন যদি নীতি পরিবর্তন হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সেরকম কোনো সিদ্ধান্ত আমাদের জানায়, আমরা সেই মোতাবেক সিদ্ধান্ত নেব। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত উপর থেকে আসেনি। তিনি বলেন, ওই ঘটনা সত্য হোক আর মিথ্যা হোক, তাতে আমাদের বিদ্যমান নীতিতে কোনো সমস্যা নেই। বিদ্যমান নীতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ দুটির কোনো ক্ষেত্রেই নেই, সত্য হলেও নেই, মিথ্যা হলেও নেই। এখন যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত আসে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আমরা সেটি অপেক্ষায় আছি। বাংলা দ্বিতীয় পত্রে ৬৬ নম্বর পায়, সেক্ষেত্রে পরীক্ষা না নিলে পাশ করানো যাবে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জি, 2 পেপার আছে, যেসব বিষয়ে সে সব বিষয়ে 1 পেপারে পাস মার্ক অর্থাৎ ৬৬ মার্ক পেয়ে যায়, তাহলে পাস বলে গণ্য হবে। এটা শুধু তার জন্য নয়, সবার জন্য এই নিয়মটা আছে। চলতি বছরে এইচএসসি পরীক্ষা শুরুর দিন ২৬শে জুন ১.৫ ঘন্টা দেরিতে আসায় বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ডের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা। মিরপুরের সরকারি বাংলা কলেজ ছিল আনিসার পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা দিতে না পেরে কেন্দ্রের সামনে গড়াগড়ি দেয় আনিসা। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষা উপদেষ্টার নির্দেশে ২৯শে জুন থেকে ওই পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। এই ঘটনার বোর্ড এবং কলেজ কর্তৃপক্ষ পৃথক কমিটি গঠন করে। পরের পরীক্ষাগুলোতে আনিসা অংশ নিচ্ছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। কলকাতায় আওয়ামী লীগের অফিসের গুঞ্জন ভৌতিক বলে মন্তব্য শীর্ষ নেতাদের। ৫ আগস্ট পরবর্তী সময়ে ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা দলীয় হিসাব অনুযায়ী দাঁড়ায় প্রায় ৪৫,০০০। খাবার ও থাকার সুবিধার কারণে স্বাভাবিকভাবেই কলকাতা ও সংলগ্ন শহরতলিতে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছে তারা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এসব নেতাকর্মীর প্রায় ৮০% রয়েছেন কলকাতা ও আশেপাশের এলাকায়। এর মধ্যেই এখনো খবর আসে ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ। আবার কখনো গুঞ্জন ওঠে কলকাতায় অফিস চালু করেছে দলটি। তবে ভারতের কেন্দ্রীয় কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা এই ধরনের কোনো তথ্যের সত্যতা স্বীকার করেনি।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্বে এসব খবরকে অযৌক্তিক ও ভৌতিক বলে মন্তব্য করেছেন। শেখ হাসিনার নির্দেশে কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দিক নির্দেশনা ও নেতৃত্ব দিচ্ছে মূলত 3 জন সিনিয়র নেতা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক সংসদ সদস্য SM কামাল হোসেন। কলকাতায় অফিস নেওয়ার বিষয়টি নিয়ে জাহাঙ্গীর কবির নানক রীতিমতো হাসতে হাসতে বলেন, কলকাতায় আওয়ামী লীগের অফিস করার কি কোনো সুযোগ আছে? এই ধরনের বিষয় একটা ভৌতিক বিষয়, যার কোনো অস্তিত্ব অন্তত আমার জানা নেই। এই ধরনের খবর কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত। এই খবরটা মন গড়া। আওয়ামী লীগের চরিত্র হননের চেষ্টা 5 আগস্ট 2024 থেকে শুরু হয়েছে, তারই অংশবিশেষ এই তথ্য। আমাদের অফিস 23 বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডি 3-1 আমাদের নেত্রী। দলের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু কন্যার অফিস, যদিও সেই অফিস ওরা আগুনে পুড়িয়ে দিয়েছে। এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এই অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক জঙ্গিপনা কার্যকলাপকে শাক দিয়ে মাছ ঢাকার মতো কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে। একই বিষয়ে সাবেক সংসদ সদস্য SM কামাল হোসেন বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা তথ্য। আমাদের অনেক নেতাকর্মী জীবনের ভয়, মিথ্যা মামলায় ভয়ে এখানে পালিয়েছেন। তারা যারা সমবয়সী, তারা হয়তো এক জায়গায় বসে আড্ডা দিতে পারে। এখানে কোনো দলীয় অফিস আমরা নিই না, দলীয় কোনো অ্যাক্টিভিটিস নেই। আমি তো নিজেই আছি সীমান্তের কাছাকাছি, কলকাতায় অফিস নেব কিভাবে? হয়তো কোনো সংসদ সদস্য বা তাদের পরিচিত বা তাদের শুভাকাঙ্ক্ষী তাদের অফিসে গিয়ে কেউ কখনো বসেছে, কিন্তু দলের নামে অফিস আমাদের নাই, আমার জানা নেই। ভারত থেকে প্রবাসী সরকার পরিচালনার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সেই প্রসঙ্গে নানক বলেন, এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য আছে। এটা 71 মুক্তিযুদ্ধ নয় যে কলকাতা থেকে প্রবাসী সরকার গঠন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আসেননি, তাকে ভারতে নিয়ে এসেছে বাংলাদেশের বিমান বাহিনীর উড়োজাহাজ। তার জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছিল সেই কারণে। নেত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে এখনো প্রধানমন্ত্রী এবং যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তারা এখনো মন্ত্রী, তাই প্রবাসী সরকার গঠনে কোনো প্রশ্নই আসে না। তিনি আরো যোগ করেন, আমাদের একটি লক্ষ্য এই অবৈধ সরকারকে হটিয়ে দিয়ে জনগণের রাজ কায়েম করা। অবৈধ ইউনিসের সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা গ্রহণ করব না। কলকাতায় নামে বেনামে অফিস করছে আওয়ামী লীগ, এমন খবরে কোনো সত্যতা মেলেনি কেন্দ্রীয় বা রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্র। রাজারহাট নিউ টাউন এলাকায় পৌর নিয়ন্ত্রক সংস্থা হিডকো জানিয়েছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই কলকাতার নামে বেনামে অফিস করেছে আওয়ামী লীগ। এমন খবরে কোনো সত্যতা মেলেনি কেন্দ্রীয় বা রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্র। রাজারহাট নিউ টাউন এলাকায় পৌর নিয়ন্ত্রক সংস্থা হিডকো জানিয়েছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজারহাট নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এর একটি শপিং কমপ্লেক্সের উপরে ব্যাংকেট হলে বেশ কয়েকবার লীগের নেতারা বৈঠক করেছে, তবে সেটি তাদের অফিস নয়। এই ভবন শুধু বৈঠক নয়, গেল ঈদে ইফতার পার্টির বিশাল আয়োজন করেছিল আওয়ামী লীগ। ঈদের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অন্তত এই ধরনের 3টি ইফতার পার্টির আয়োজন করেছিল আওয়ামী লীগ ও লীগের শাখা সংগঠনগুলি। কলকাতায় অ্যাকশন এরিয়া 1-এর দ্বিতীয় যে বিজনেস কমপ্লেক্সটিতে আওয়ামী লীগ বৈঠক করেছে সেটিও আওয়ামী লীগের অফিস নয়। দৈনিক ভাড়ার মাধ্যমে এপ্রিল মাসের 2 দিন ও জুন মাসের 1 দিন তারা বৈঠকের কাজ চালিয়েছিল সেই কমপ্লেক্সটিতে। লীগের নেতাদের নিজের মূল যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে খোলা বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপ। যদিও কলকাতার নিউ টাউন এলাকায় অভিজাত শপিং মলটি সিটি সেন্টার 2 কিংবা ইকো পার্কের বিভিন্ন ফুড কোর্টে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় সাদ্দাম ইনানের মতো ছাত্রলীগ নেতৃত্বের আড্ডা অনেকেরই নজরে পড়েছে। তবে অনেক ক্ষেত্রে আর গোপন থাকতে চান না আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতের দলীয় কর্মকাণ্ড সক্রিয় করার পক্ষে তারা। সম্প্রতি দিল্লিতে প্রকাশ্যে গোপালগঞ্জ ইস্যুতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সহ অন্তত 4 জন সাবেক মন্ত্রী। সংবাদ সম্মেলনে দলনেত্রী শেখ হাসিনার অনুমোদন ছিল বলেও নিশ্চিত করা হয়েছিল, কিন্তু শেষমেশ ভারত সরকারের আপত্তির কারণে সেই সংবাদ সম্মেলন থেকে পিছিয়ে আসতে বাধ্য হন আওয়ামী লীগের নেতৃত্বরা। আওয়ামী লীগ সূত্রের খবর, প্রায় নিয়মিত অনলাইনে বৈঠক করেন দলীয় নেতৃত্বরা। কখনো কখনো অনলাইনে সেই বৈঠক যোগ দেন দলনেত্রী শেখ হাসিনাও। দলীয়ভাবে সেসব বৈঠকে একাধিক কর্মসূচি নেওয়া হলেও সেসব কর্মসূচি 99% বাস্তবায়ন করা যায় না, শুধুমাত্র ভারত সরকারের অনুমতি না থাকায়। দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে নজর রাখছে সরকার, বললেন প্রেস সচিব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কি করছে তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন নির্বাচন ইস্যুতে শফিকুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বডি ক্যাম কেনা হচ্ছে। ভারতের কলকাতা আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে বিবিসির সংবাদ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের অফিস আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কি করছে আমরা অবশ্যই তা মনিটরিং করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।